মৌমিতা দাস। আজ তোমাদের আমি উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞানের প্রথম অধ্যায়ের পরিপাক প্রক্রিয়াটি পড়াবো। এই পরিপাক প্রক্রিয়াটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। শুধুমাত্র পরীক্ষা না, আমাদের সকলের জন্য জানা খুবই দরকার। তো পরিপাক প্রক্রিয়াটি কি সবার আগে বলি। পরিপাক প্রক্রিয়াটি হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমরা যে খাদ্য গ্রহণ করি তা আমাদের দেহের বিভিন্ন রকম উৎসেচকের মাধ্যমে খাদ্যের যে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু সেটি সরল দ্রবণীয় খাদ্যবস্তুতে পরিণত হয়। এই যে প্রক্রিয়াটি, এই জটিল থেকে সরল যে হওয়ার যে প্রক্রিয়া, এটাই বলা হচ্ছে পরিপাক প্রক্রিয়া। এবং পরিপাক প্রক্রিয়া ততক্ষণই হবে যতক্ষণ না এটা আমাদের বিভিন্ন কোষে শোষণ হবে। তো কি হলো পরিপাক প্রক্রিয়ায়? পরিপাক প্রক্রিয়াতে তাহলে আমরা কি বুঝলাম? পরিপাক প্রক্রিয়া হচ্ছে আমরা যে খাদ্যবস্তুটা গ্রহণ করছি, মনে করো এই যে আমরা এই খাদ্যবস্তুটা আমরা গ্রহণ করলাম, সেই খাদ্যবস্তু যখন আমাদের শরীরের বিভিন্ন রকম উৎসেচকের মাধ্যমে এই জটিল খাদ্যবস্তুটা যখন টুকরো টুকরো করে ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হবে, মানে জটিল থেকে সরল খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউল তৈরি করছে, তখনই তাকে বলা হচ্ছে পরিপাক প্রক্রিয়া। আর এই সরল যে খাদ্য কণা, যে মলিকিউল তৈরি হচ্ছে, সেটি আমাদের শরীরের যে অসংখ্য কোষ আছে, যার যে কোষের মাধ্যমে, যে কোষের ভেতরে এই খাদ্যগুলো আমাদের সরল প্রক্রিয়ায় প্রবেশ করে কোষের শক্তি সঞ্চয় হয় এবং আমরা আমাদের সঠিকভাবে শক্তি আমরা গ্রহণ করতে পারি। তো এই হচ্ছে পরিপাক প্রক্রিয়া। পরিপাক প্রক্রিয়ায় তো আমরা প্রথমে দেখতে পারি যে এই ডায়াগ্রামটা ভালো করে দেখো তোমরা। প্রথমে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা যে খাদ্যটা গ্রহণ করি, সেই খাদ্য ধীরে ধীরে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে সেটা সঠিকভাবে পরিপাক করি। তো প্রথমে যখন খাদ্য গ্রহণ করছি সেটা আমাদের আমরা দাঁতের মাধ্যমে সেটা চর্বণ করি। এবার চর্বণ করার পর তখন সেই ছোট খাদ্যগুলো অনেকগুলো ছোট ছোট টুকরোয় বিভক্ত হচ্ছে। এবার যখনই খাদ্যগুলো ছোট ছোট টুকরোয় বিভক্ত হচ্ছে, তখন এই যে আমাদের মুখ গহ্বরে একটি স্যালাইভারি গ্ল্যান্ড নামে একটি গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ড মানে হচ্ছে অনেকগুলো কোষ দিয়ে গঠিত এক রকমের গ্রন্থি। সেই স্যালাইভারি গ্ল্যান্ড কি করছে, আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে লালা রস, তোমরা নাম শুনেছো লালা রস, সেই লালা রস বা স্যালাইভা ক্ষরণ করছে। সেই লালা রস ক্ষরণ করার ফলে এই ছোট ছোট টুকরোগুলো, তোমাদের আমি ছবি এঁকে বোঝাচ্ছি, যেই খাবারটা আমরা খেলাম সেই খাবারটা আমাদের ছোট ছোট টুকরোয় প্রথমে দাঁতের মাধ্যমে ছোট 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 অনেক টুকরোই ভেঙে যাচ্ছে। সেই ভাঙার ফলে পরে এই টুকরোগুলোতে আমাদের স্যালাইভা মানে লালারস মিশ্রিত হচ্ছে। এই টুকরোগুলোতে লালারস মিশ্রণের ফলে কি হচ্ছে, এই টুকরোগুলোতে একটা মন্ডের সৃষ্টি হচ্ছে। অনেক ছোট ছোট টুকরো একটা মন্ড তৈরি করছে, খাদ্য মন্ড। একে আমরা বোলাসও বলে থাকি। এটা পুরোটাই আমাদের মুখগহ্বরে, মুখের ভেতরে এইটা তৈরি হচ্ছে। তো যখন আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা নিঃসৃত হয়, তখন স্যালাইভা দু রকমের কাজ করে। একটা তো ও বোলাস তৈরি করলো, আর একটা এই স্যালাইভা থেকে, এবার তোমরা এদিকে দেখো, এই স্যালাইভারি গ্ল্যান্ড দেখতে পাচ্ছ, এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে তোমার স্যালাইভা নির্গত হয় এবং সেই লালারসের ভেতরে দু রকমের এনজাইম, অ্যামাইলেজ এবং টায়ালিন নামে এনজাইম থাকে। তারা কি করছে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে সরল শর্করায় পরিণত করছে। মানে কি হলো, আর তোমরা খাদ্য উপাদান সম্বন্ধে শুনেছ। খাদ্য উপাদান হচ্ছে 6 প্রকার। তার মধ্যে প্রথম 3 প্রকার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটেই হচ্ছে আমাদের কি করছে, আমাদের শক্তি সঞ্চয়ে সাহায্য করছে।
তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যই একমাত্র এই মুখ গহ্বরের মধ্যে আমাদের পরিপাক হবে, শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। আর অন্য যে প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্য কখনো আমাদের মুখ গহ্বরে পরিপাক হবে না, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড, মুখ গহ্বরের যে স্যালাইভারি গ্ল্যান্ড, সেখান থেকে যে অ্যামাইলেজ আর টায়ালিন নামক উৎসেচক নির্গত হয়, সেটা কি করছে, এই যে আমাদের যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আমরা যেটা চর্বণ করলাম, সেই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে ওরা কি করছে, এই উৎসেচক মল্টোজ এবং ডেক্সট্রিনে পরিণত করছে। সিম্পল সুগার, সরল শর্করা। আমি আগেই বলেছিলাম যে খাদ্য কখনো জটিল ফর্মে আমাদের এনার্জি দিতে পারে না, সেটাকে আমাদের সরলভাবে তৈরি করতে হবে। তো জটিল থেকে জটিল কার্বোহাইড্রেট থেকে সরল কার্বোহাইড্রেটে পরিণত করলো কোন এনজাইম, অ্যামাইলেজ এবং টায়ালিন। এবং কোথা থেকে অ্যামাইলেজ টায়ালিন নির্গত হচ্ছে, সেটা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, বুঝলে? তো আরেকটা কথা, যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হলেও সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের শরীরে, আমাদের মুখ গহ্বরে পরিপাক হয় না। মাত্র 30% আমাদের মুখ গহ্বরে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক ঘটে, বাকিগুলো আমাদের অন্যান্য অঙ্গাণুতে পরিপাক ক্রিয়া হয়। তো আমরা কি দেখলাম, যে এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মাত্র 30% আমাদের মুখ গহ্বরে পরিপাক হলো। এবার আমাদের যে খাদ্য গ্রহণ করেছিলাম, যেটা আমরা চর্বণ করেছিলাম, ছোট ছোট টুকরে ভেঙেছিলাম, সেটা যে স্যালাইভা নামক এই যে লালারস, এই লালারসের মাধ্যমে যেটা আমাদের একটা খাদ্য মণ্ড তৈরি করেছিল। খাদ্য মণ্ডটা কেন তৈরি হয়, যাতে সহজে আমাদের খাদ্যটা আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে পারে। তো সেই বোলাস বা খাদ্য মণ্ডটা এইখানটায় আমাদের মুখ গহ্বরের পরেই থাকে হচ্ছে আমাদের ফেরিংস বা গলবিল। কি করছে এই গলবিল এই খাদ্য মণ্ডটিকে ধীরে ধীরে এই যে নালীটা দেখছো তোমরা, এই নালীতে প্রবেশ করতে সাহায্য করে। তো মুখ গহ্বর থেকে এই নালীতে পৌঁছাতে কে সাহায্য করলো, গলবিল বা ফেরিংস। এই নালীকে আমরা, নালীর অনেক নাম রয়েছে, নালীকে আমরা পৌষ্টিক নালী বলি। এছাড়া নালীর নাম, এই নালীটাকে বলা যেতে পারে আমরা ইসোফেগাস বলি, বা এলিমেন্টারি ক্যানেলও বলা হয়, বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টও বলা হয়। তো এই যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীতে যে খাদ্য মণ্ডটা এলো, সেটা ধীরে ধীরে আমাদের পাকস্থলীতে গিয়ে প্রবেশ করে। তোমরা বলতে পারো যে মুখ গহ্বরে তো আমাদের কার্বোহাইড্রেটটা ডাইজেশন হলো, পরিপাক হলো, 30% হলো, কিন্তু এই পৌষ্টিক নালীতে কি হবে না? পৌষ্টিক নালীতে কখনো কোনো উৎসেচক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে কখনো পরিপাক করতে পারে না। পৌষ্টিক নালী থেকে কোনো উৎসেচক নির্গত হয় না, যেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে পরিপাক করবে। তো কি হলো, ওর শুধু মানে এই পৌষ্টিক নালীর কাজ হচ্ছে এই যে খাদ্য মণ্ডটা মুখ গহ্বর থেকে ধীরে ধীরে নালীতে এলো, সেটা খাদ্য মণ্ডটাকে পিচ্ছিল করতে এই পৌষ্টিক নালীটা কাজ করে। খাদ্য মণ্ডটা ধীরে ধীরে যাতে পাকস্থলীতে পৌঁছায়, সেজন্য এটা পিচ্ছিল কারক হিসেবে এই পৌষ্টিক নালী কাজ করে। তো খাদ্য মণ্ডটা ধীরে ধীরে পাকস্থলীতে পৌঁছালো। পাকস্থলীতে কি হলো, এবার পাকস্থলীর কাজ শুরু হলো। পাকস্থলী একটা খুব মেইন রোল প্লে করে। পাকস্থলী বা স্টোমাকে আমরা দেখছি যে স্টোমাকে কি হয়, আমাদের এই পাকস্থলীতে খাদ্য মূলত 3 থেকে 4 ঘন্টা, দেহের সব থেকে বেশি টাইম এই পাকস্থলীতে আমাদের খাদ্য থাকে, পরিপাক হতে সময় নেয়, 3 থেকে 4 ঘন্টার মধ্যে টাইম লাগে। তো সব থেকে বেশি টাইম লাগে হচ্ছে ফ্যাট জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হতে সব থেকে বেশি সময় লাগে, তো 3 থেকে 4 ঘন্টা। এবার কি করছে, এই যে পাকস্থলী, এই পাকস্থলীতে আমাদের পাকস্থলী থেকে তোমার গ্যাস্ট্রিক জুস নামে এক রকমের জুস নির্গত হয়, বা পাচক রস, নাম শুনেছ, পাচক রস বা গ্যাস্ট্রিক জুস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে গ্যাস্ট্রিক জুসকে আমরা পাচক রসও বলে থাকি। তো এই যে পাকস্থলী থেকে আমাদের গ্যাস্ট্রিক জুস বা পাচক রস নির্গত হয়।
এই গ্যাস্ট্রিক জুসটা কি করে, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে আমাদের অনেক ধরনের সাবস্টেন্সেস থাকে, অনেক ধরনের উপাদান থাকে এবং অনেক ধরনের উৎসেচক থাকে। তো কি কি থাকে? এক থাকে হচ্ছে পেপসিন এনজাইম থাকে, এক লাইপেজ এনজাইম থাকে, একটা HCl থাকে, মিউকাস থাকে। তো কি কি করে এগুলোর ফাংশন এখন আমরা পড়বো। পেপসিন এনজাইম কি করছে? পেপসিন এনজাইম সব সময় ওর কাজ হচ্ছে প্রোটিন। দেখো আমাদের তো শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যই মুখগহ্বরে পরিপাক হলো, কিন্তু প্রোটিন আর ফ্যাট কিন্তু হয়নি। প্রোটিন আর ফ্যাট সব থেকে প্রথমে পাকস্থলীতে পরিপাক হবে। তো সেটা তখন কি হচ্ছে যে এই গ্যাস্ট্রিক জুস যার মধ্যে পেপসিন এনজাইম থাকে, সেই পেপসিন এনজাইমটা কি করছে, এই যে পেপসিন এনজাইম সেটা প্রোটিন জাতীয় খাদ্যকে পেপটনে পরিণত করছে। প্রোটিনকে পেপটনে পরিণত করতে কে সাহায্য করে? পেপসিন এনজাইম। পেপসিন এনজাইম সর্বদা প্রোটিনটাকেই কিন্তু পেপটনে পরিণত করবে, অন্য কোনো খাদ্য উপাদানকে ওরা রাসায়নিক বিক্রিয়া ঘটাবে না। তো কি হলো, এবার ফ্যাটটা কি করছে? ফ্যাট জাতীয় খাদ্যকে কে করছে? লাইপেজ এনজাইম ফ্যাট জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। ঠিক আছে, তাহলে প্রোটিন জাতীয় খাদ্যকে কে পেপটনে পরিণত করছে? পেপসিন এনজাইম। আর ফ্যাট জাতীয় খাদ্যকে কে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করছে? সেটা হচ্ছে লাইপেজ এনজাইম। এইসব ফর্ম ছাড়া কিন্তু কখনোই তোমার খাদ্য উপাদান তোমাদের বিভিন্ন রকম আমাদের দেহের শরীরে তোমার সেলের মধ্যে ঢুকতে পারবে না। তো তার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমার এখানে বলা যেতে পারে HCl এর, কারণ HCl ছাড়া কখনো প্রোটিন ডাইজেশন হবে না। কেন? HCl কি করছে? এই যে গ্যাস্ট্রিক জুস বা পাচক রস, যেটা আমাদের পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়েছে, HCl কি করছে? এই যেটা গ্যাস্ট্রিক জুসের মধ্যে যে HClটা থাকে, সে সর্বদা এই জুসটাকে, গ্যাস্ট্রিক জুসটাকে সর্বদা অ্যাসিডিক ফর্মে তৈরি করে দেয়। মানে তাদের pH থাকছে 1.2 থেকে 1.8 pH, মানে হাইলি অ্যাসিডিক মিডিয়াম। তো অ্যাসিডিক ফর্মে তৈরি করে বা আম্লিক ফর্ম বা অ্যাসিডিক ফর্মে তৈরি করছে হচ্ছে এই HCl। এই HCl সর্বদা গ্যাস্ট্রিক জুসকে অ্যাসিডিক ফর্মে তৈরি করে। কি করছে তাহলে? এই HCl যখনই গ্যাস্ট্রিক জুসটাকে অ্যাসিডিক ফর্মে তৈরি করছে, শুধুমাত্র তখনই এই পেপসিন এনজাইমের কাজ শুরু হবে। তার আগে কিন্তু পেপসিন এনজাইম কাজ করতে পারবে না। তার আগে এই পেপসিন এনজাইমটা কি করবে? পেপসিন এনজাইমটা তার আগে তোমাদের এখানে একটু বুঝিয়ে দিই। এই যে স্টোমাকের মধ্যে যেটা গ্যাস্ট্রিক জুস থাকে, সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে HCl থাকে। HCl সে কি করছে? গ্যাস্ট্রিক জুসের মধ্যে তো আরো তোমার গ্যাস্ট্রিক জুসের মধ্যে আর কি থাকে? পেপসিনোজেন, তাই তো? পেপসিনোজেন থাকে। এবার এই HCl কি করছে? HCl পেপসিনোজেনটাকে পেপসিনে পরিণত করছে। ভালো করে বোঝাচ্ছে একবার, পেপসিন এনজাইমে পরিণত করছে। তাহলে কি হলো? আমাদের যে পাকস্থলী থেকে যে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়, তার মধ্যে আমাদের HCl থাকে, পেপসিনোজেন থাকে। তো এই HCl কি করছে? এই গ্যাস্ট্রিক জুসের যে মিডিয়ামটা, সেটা অ্যাসিডিক ফর্ম করে দিচ্ছে। যখনই তোমার HClটা গ্যাস্ট্রিক জুসকে অ্যাসিডিক ফর্মে করছে, তখনই এই পেপসিনোজেন পেপসিনে পরিণত হচ্ছে। যখনই HCl গ্যাস্ট্রিক জুসকে অ্যাসিডিক ফর্মে তৈরি করে, তখনই পেপসিনোজেন পেপসিনে পরিণত হয়। তার আগে কিন্তু পেপসিনোজেন কখনো পেপসিনে পরিণত হবে না।
আর এই পেপসিনে পরিণত না হলে কখনো এই পেপসিন এনজাইম প্রোটিনটাকে পেপটনে পরিণত করতে পারবে না। ঠিক আছে, তাহলে HCl কত ইম্পর্টেন্ট কাজ করছে। HCl পেপসিন এনজাইমটাকে পেপসিনোজেন থেকে পেপসিনে পরিণত করতে সাহায্য করছে। আর কি করছে HCl? আমরা যে খাদ্য খাচ্ছি প্রত্যেকদিন, সেই প্রতিনিয়ত সেই খাদ্যের মধ্যে তো অনেক রকমের ব্যাকটেরিয়া থাকছে, অনেক রকমের জীবাণু থাকে। তো সেই বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা জীবাণুকে ধ্বংস করতে এই HCl কাজ করে। ঠিক আছে, এবার আমরা বলতে পারি যে এই HClটা তো হাইলি অ্যাসিডিক, তাই তো? আর একটা এত অ্যাসিডিক বা আম্লিক একটা সাবস্টেন্সেস, সেটা তো যখন তখন কিছুকে পুড়িয়ে ফেলতে পারে বা কোনো কিছু আলসার হয়ে যেতে পারে, কিন্তু কেন হচ্ছে না? তো এই যে আমাদের যে স্টোমাক, এই স্টোমাকের মধ্যে তো আমাদের মিউকাস থাকে। আমি আগেও বলেছি মিউকাস থাকে। মিউকাস হচ্ছে আবরণী কোষ, অনেকগুলো কোষ দেয়, আবরণী কোষ। তো এই মিউকাস কি করছে, এই তোমার HCl কে, মিউকাস কখনো HCl কে কখনো আলসার হতে বাধা দিচ্ছে। মিউকাস সর্বদা HCl কে আলসার হতে বাধা দিচ্ছে। এটা মিউকাস করছে। কি করছে মিউকাস এই পাকস্থলীর যে ইনার পার্ট বা ভেতরের যে অংশটা, সেই অংশটাকে সবসময় প্রোটেক্ট করছে হলো এই মিউকাস, যাতে কখনো এই HCl পাকস্থলীর যে ভেতরের অংশটাকে, সেই অংশটাকে পুড়িয়ে বা আলসার না করে। ঠিক আছে, এবার আসছে হচ্ছে তারপরে, তাহলে পাকস্থলীতে আমাদের কি কি হলো? পাকস্থলীতে আমাদের প্রোটিন আর ফ্যাট, এই দুটো আমাদের ডাইজেশন হলো। প্রোটিন ডাইজেশন হয়ে পেপটনে পরিণত হলো, ফ্যাট ডাইজেশন হয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হলো। কিন্তু আমরা ভাবছি যে প্রোটিন হলো, ফ্যাট হলো, কিন্তু কার্বোহাইড্রেট তো হলো না। কার্বোহাইড্রেট তো হওয়া উচিত ছিল। মূলত স্টোমাক থেকে বা পাকস্থলী থেকে এমন কোনো উৎসেচক নেই যেটা কার্বোহাইড্রেটটাকে তোমার পরিপাক করতে সাহায্য করবে। তো এখানে একটা কার্বোহাইড্রেটের একটা ফর্মই তোমার পরিপাক হয়, সেটা হচ্ছে HCl এর মাধ্যমে। HCl কি করছে? HCl এই সুক্রোজটাকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ ফর্মে পরিণত করছে। এটা কোনো এনজাইম নয়, কিন্তু এটা আদ্র বিশ্লেষিত হয়ে এই HCl কি করছে? HCl সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ ফর্মে তৈরি করছে। কারণ সুক্রোজ কখনো সেলের মধ্যে সরাসরি তো ঢুকতে পারবে না, কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো সেলের মধ্যে ঢুকতে পারবে, কারণ এটা হলো সিম্পল সুগার। ওকে, তাহলে কার্বোহাইড্রেটও এখানে ভাঙছে, কিন্তু সেটা এনজাইমের দ্বারা নয়, সেটা HCl এর দ্বারা হলো। এবার আমরা চলে যাই হচ্ছে পাকস্থলীর কাজ কমপ্লিট। এবার আমরা চলে যাব যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, তাই তো? স্মল ইন্টেস্টাইনই ফাইনালি সমস্ত ধরনের খাদ্য উপাদানের পরিপাকে সাহায্য করে। স্মল ইন্টেস্টাইন কি করছে? এই স্মল ইন্টেস্টাইনের সঙ্গে তোমার লিভার এবং প্যানক্রিয়াস সবসময় যুক্ত থাকে, কানেক্টেড থাকে। এই যে স্মল ইন্টেস্টাইন, এই হলো লিভার আর এটা হচ্ছে হলো প্যানক্রিয়াস। দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে হলো স্মল ইন্টেস্টাইন, এটা লিভার আর এটা প্যানক্রিয়াস। তো যখনই খাদ্য মণ্ডটা যখনই তোমার চলে আসবে হচ্ছে, কোথায় আসবে? যখনই তোমার স্মল ইন্টেস্টাইনে আসবে, তখন কি হবে? স্মল ইন্টেস্টাইনে আসলে তখন লিভার আর প্যানক্রিয়াস থেকে তোমার রস নির্গত হয়ে সেটা ক্ষুদ্রান্তে প্রবেশ করবে। তো কি হচ্ছে এখানে দেখো, তখন এখানে দেখো তোমরা ভালো করে যে লিভার থেকে লিভারের সঙ্গে যুক্ত থাকে গল ব্লাডার। লিভারের সঙ্গে কি থাকে? গল ব্লাডার। গল ব্লাডারের মধ্যে বাইল থাকে, বাইল নামক এক ধরনের সাবস্টেন্সেস। তো বাইল কি করছে? বাইল সর্বদা আমাদের যে স্মল ইন্টেস্টাইনে যে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটা প্রবেশ করেছে, আমাদের স্মল ইন্টেস্টাইনে কি হয়েছে? স্মল ইন্টেস্টাইনে তাহলে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিন ধরনের
খাদ্য উপাদানই এখানে প্রবেশ করেছে, ফাইনালি তো এখানেই ডাইজেশনটা হবে। তো লিভার কি করছে, লিভারের যে গল ব্লাডার সেখান থেকে বাইল নির্গত হচ্ছে। বাইল কি করছে, বাইল সর্বদা কি করছে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটটাকে তোমার জটিল সে ফ্যাটটাকে ছোট ছোট টুকরো ভাঙতে সাহায্য করছে। ঠিক আছে, ছোট ছোট টুকরো ভাঙতে সাহায্য করছে। কেন? তাহলে কি হলো, আমাদের যে স্মল ইন্টেস্টাইনে যে ফ্যাট জাতীয় খাদ্য উপাদান গেছে সেটা কি হচ্ছে, সেটা লিভারের গল ব্লাডারের যে বাইল, সে বাইলটা স্মল ইন্টেস্টাইনের ভেতরে প্রবেশ করে সেটা কি করছে, আমাদের যে ফ্যাট জাতীয় উপাদান খাদ্য উপাদান সেটাকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো অংশে ভাগ করছে, ব্রেক ডাউন করছে। তো তার ফলে কি হবে, এটা ইজিলি তোমার উৎসেচক এর সঙ্গে ক্রিয়া করতে খুব ইজি হবে, নাহলে পরিপাক ক্রিয়া খুব সহজে হবে। না হলে বাইল যদি তোমার ফ্যাটটাকে তোমার ব্রেকডাউন না ঘটায় তাহলে এই ফ্যাট কখনোই তোমার সঠিকভাবে তোমার এনজাইমের দ্বারা কাজ করবে না, পরিপাক ক্রিয়াও সম্ভব হবে না। হলো? তাহলে কি হলো, তাহলে এটা হচ্ছে লিভারের কাজ। এবার আসছে হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কি করছে দেখো, প্যানক্রিয়াস থেকে আমাদের প্যানক্রিয়াটিক জুস নির্গত হয়, অগ্ন্যাশয় রস যেটা। তো প্যানক্রিয়াটিক জুসও আমাদের স্মল ইন্টেস্টাইনে নির্গত হচ্ছে। এবার প্যানক্রিয়াস থেকে এই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আমাদের অনেকগুলো এনজাইম থাকে মূলত। দেখো কি কি থাকে, যেমন প্যানক্রিয়াটিক জুসের মধ্যে কি কি থাকছে, অ্যামাইলেজ নামক এনজাইম থাকছে, ট্রিপসিন এনজাইম, লাইপেজ এনজাইম। এই সকল এনজাইমগুলো স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুসের মাধ্যমে এই সকল এনজাইমগুলো আমাদের ঢুকছে, আমাদের স্মল ইন্টেস্টাইনের ভেতরে ঢুকছে। এবার এরা কি করছে, এরা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত করছে। কি করছে, অ্যামাইলেজ নামক এনজাইম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত করছে, প্রোটিন জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে, আর ফ্যাট জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করছে। ঠিক আছে, এই তিনটে এনজাইমই শুধুমাত্র প্যানক্রিয়াটিক জুস থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের স্মল ইন্টেস্টাইনের লিভার কিভাবে কাজ করছে, প্যানক্রিয়াস কিভাবে কাজ করছে, প্যানক্রিয়াটিক জুসের মাধ্যমে কিভাবে উৎসেচক নির্গত হচ্ছে আমরা দেখলাম। তারপর তার ফলে কিভাবে খাদ্য উপাদানগুলো সরল খাদ্যে পরিণত হচ্ছে, সরল দ্রবণীয় খাদ্যে পরিণত হচ্ছে। আর এবার দেখি আমরা স্মল ইন্টেস্টাইনের ভেতরে কি হচ্ছে। স্মল ইন্টেস্টাইনের থেকেও আন্ত্রিক রস নামে স্মল ইন্টেস্টাইনাল জুস নির্গত হয়। সেখানেও তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটে সঠিকভাবে ডাইজেশন হচ্ছে। কার্বোহাইড্রেট এই ইন্টেস্টাইনাল জুস বা আন্ত্রিক রসের মধ্যেও অনেক ধরনের এনজাইম থাকে। সেই এনজাইমগুলো কি করছে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজে পরিণত করছে, প্রোটিন জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে, আর ফ্যাট জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি যে যখন খাদ্য উপাদান যখন স্টোমাকের কাজ শেষ করার পরে যখন স্মল ইন্টেস্টাইনে এলো, স্মল ইন্টেস্টাইন লিভার আর প্যানক্রিয়াটিক জুসের সঙ্গে প্যানক্রিয়াসের সঙ্গে কানেক্টেড, লিভার আর প্যানক্রিয়াসের সঙ্গে। তো লিভার কাজ করলো ফ্যাটের উপরে, আর প্যানক্রিয়াস তিনটি খাদ্য উপাদানের উপরে কাজ করে জটিল অদ্রবণীয় খাদ্য থেকে সরল দ্রবণীয় খাদ্যে পরিণত করলো। ইন্টেস্টিনাল জুস, তাহলে এই তিনটেই তোমার একসাথে কাজ হচ্ছে, আর তিনটেই কোথায় হচ্ছে, স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের পরিপাক ক্রিয়ার একটা জিস্ট আমি তোমাদের দিলাম। তো এটাকে আমরা পরের ক্লাসে আরো ডিটেলস বোঝাবো, মানে কি কি এই যে তোমাদের ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রসের মধ্যে তোমাদের কি কি উৎসেচক নির্গত হচ্ছে, যার ফলে তোমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সেটা তোমাদের বিভিন্ন রকম যে সরল তোমাদের খাদ্য তৈরি হচ্ছে।
এছাড়া প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আরো কিভাবে বিক্রিয়া ঘটাচ্ছে। এই তোমরা এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে তোমরা সবসময় একটা ইমাজিন করতে পারবে যে তোমার কি হচ্ছে, কোথা থেকে কি যাচ্ছে, প্রথমে মুখ গহ্বর থেকে কোথায় যাচ্ছে তারপরে সেটা মুখ গহ্বর থেকে খাদ্যমণ্ড, সেটা আমাদের গলবিলের সাহায্যে আমাদের পৌষ্টিক নালীতে যাচ্ছে, পৌষ্টিক নালীর মাধ্যমে আমরা কোথায় যাচ্ছে সেই খাদ্য, সেটা আমাদের পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীতে গিয়ে আবার আমাদের ডাইজেশন হচ্ছে, সেখানে কি ডাইজেশন হচ্ছে, প্রোটিন আর ফ্যাটই মূলত ডাইজেশন হচ্ছে, তারপরে সেখান থেকে আমাদের স্মল ইন্টেস্টাইনে, পুরো ইমাজিন করতে পারছো তোমরা স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে, সেই স্মল ইন্টেস্টাইনে কি হচ্ছে, সেখানে তোমার স্মল ইন্টেস্টাইনের সঙ্গে লিভার আর প্যানক্রিয়াস কানেক্টেড আছে, তো সেই লিভার আর প্যানক্রিয়াস কি করে স্মল ইন্টেস্টাইনে সেই রস নির্গত করে তোমরা তিনটে অর্গান একসাথে কিভাবে কাজ করছে আর আলটিমেটলি তোমাদের সরল খাদ্য দ্রবণীয় খাদ্য পরিণত করছে, সেটাই হচ্ছে না তোমরা এই জিনিসটা তোমরা বুঝে গেলে। পরের দিন এটাই আর একটু ডিটেলস বোঝাবো, আর হচ্ছে তোমাদের আর বাকি থাকলো কি শোষণ, বিপাক, বহিষ্করণ, এগুলো তোমাদের বাকি থাকলো। ঠিক আছে।